ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। এমন দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এদিকে আবার প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ মিলেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। হঠাৎ করে এবার কল রেকর্ডে নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিলেন শেখ হাসিনা। কপাল কুল্ল শেখ হাসিনার, মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করে একই ঘোষণা দিলেন শেখ হাসিনা। বিস্তারিত জানতে কে কি করেছে না করেছে সব ভুলেছে, এখন সবাইকে এক হতে হবে। আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না। আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন। বুঝছে না বয়স হয়ে গেছে মানুষটার, আর করছে শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে। আমি অনেকেরই দেখছি যে রিটায়ার্ডের পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক সময় লোপ পাওয়া যায় অথবা কইমা যায়, কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লাপাল্লা যাদের করে ছোট বাচ্চা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি সমন্বয়কদের দুর্নীতি তুলে ধরেছেন ওনার ফেসবুক পোস্টে। রেলে ব্যাপক দুর্নীতি করেছে দুজন সমন্বয়ক আর একজন ছাত্র প্রতিনিধি। এটা লিখার পর থেকে ওনাকে যার পর নাই হয়রানি করা হচ্ছে এবং উনি বাধ্য হয়ে লিখেছেন যে তাদেরকে ব্লক করতে বাধ্য হচ্ছেন। এখানে ওনার ফেসবুকে লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নে এবং যুক্তরাজ্যের লেবার পার্টি এবং সাবেক সিটি মিনিস্টার এমন দুটি ভিডিও রয়েছে যাতে তিনি পরস্পরের বক্তব্য দিয়েছেন। এক ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং বাকি ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল, কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে। কিন্তু এই সুসংবাদটাকেই বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনূস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনূস, এই দেখো ডক্টর ইউনূস ঘটাই দিছে, এই দেখো ডক্টর ইউনূস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন, রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন, রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা। তো দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। কে কি করেছে না করেছে সব ভুলেছে, এখন সবাইকে এক হতে হবে। আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না। আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন। আর আমাকে তো হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, যারা পিটিয়ে মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না, যারা মানুষ মেরে ঝুলিয়ে রাখে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না। মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে গেলাম আমি, স্বেচ্ছাচারী হয়ে গেলাম আমি, যেখানে আমার সময় তো প্রত্যেকটা জিনিস সচলভাবে চলতো, এখন চললো না কেন? ইউনূস ক্ষমতা এসছে, তার এত কিছু। আজকে দেশের অবস্থা কি? একটা ইস্যু কি কোটা ইস্যু আর বৈষম্যহীন এই কথা বলে একটা আন্দোলন শুরু, কিন্তু আসলে সেখানে কোনো কোটাও ছিল না, কিছুই ছিল না। কারণ 2018 সালে এই কোটা আমি বাতিল করে দিই। হাইকোর্টে একটা মামলা হয়, সেই মামলার একটা রায় হয়েছিল, সেটাও সরকারের পক্ষ থেকে আমরা রিট আবেদন করে স্থগিত করে দিয়েছি। কিন্তু তারপর দেখলাম আন্দোলন আর থামে না। তখনই আমার সন্দেহ হয়েছিল, তখন বলেছিলাম যে আন্দোলন তো কোটা না, এই আন্দোলন হচ্ছে সরকার পতনের আন্দোলন। কিন্তু অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশ পিছিয়ে যায়নি, বাংলাদেশে উন্নতি হয়েছে। জুলাই 7 তারিখ থেকে কোটা আন্দোলনের নামে আন্দোলন,
এবং 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভাঙচুর, যে অরাজকতা, চরম অরাজকতা শুরু হয়, যখন আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি, সব দাবি মানার পরে আসলো কি তাদের এক দফা দাবি। এই ছাত্রীরা যখন মধ্যরাত্রে বের হয়ে এসে আন্দোলন করে, আমি তাদের নিরাপত্তা দিতে থাকি যেন কোনো রকম তাদের অসুবিধা না হয়। আর তারা তখন আমার পদত্যাগ দাবি করছে, খুব ভালো কথা। কিন্তু তারপর আমরা দেখলাম কি একে একে মানুষ হত্যা। যখনই 6টা লাশ পড়লো, আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম। কারণ এই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন আমি এই জন্য করেছিলাম, আবু সাইদের যে হত্যাকাণ্ডটা, এটা একটা সন্দেহজনক। তারা যেভাবে একটা ভিডিও করে পাঠালো, হ্যাঁ, এতে সকল মানুষই কিন্তু বিভ্রান্ত হয়েছিল এবং সকলে সহানুভূতিশীল হয়েছিল। কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে যার গায়ে 4টে গুলি লাগে তার তো সেই গুলি থেকে রক্ত ঝরবে, তার গায়ে কিন্তু কোনো রক্ত ঝরেনি। শুধু সে যখন লাঠি নিয়ে পুলিশকে মারতে যায় তখন মাথাটা আঘাত লাগে, সেই আঘাতে মাথার পিছনটা কেটে যায়, একটু ওই ঘাড়ের কাছে রক্ত পড়ে, কিন্তু গুলির খাওয়া কোনো রক্ত তখন না রাস্তায় পড়েছে না তার শরীরে, কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো। প্রশ্ন হচ্ছে এই টেনে নিয়ে কোথায় গেল, টেনে নিয়ে কোথায় নিয়ে গেল? এবং তার যে পোস্টমর্টম হয়, সেই পোস্টমর্টমের প্রথম যে রিপোর্টটা হয়, সেই রিপোর্টে কী ছিল? তার পেটে বা শরীরে কোথাও কিন্তু বুলেট পাওয়া যায়নি, মেটাল বুলেট পাওয়া যায়নি, কিন্তু তার পেটের ভিতরে নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন, তার বুকে প্রচণ্ড চাপ এবং তার উপরে যে আঘাতের চিহ্ন, তো এই আঘাতগুলি আবু সাইদকে কে দিয়েছিল? বুঝছে না বয়স হয়ে গেছে মানুষটার, আর করছে শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে। আমি অনেকেরই দেখছি যে রিটায়ার্ডের পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক সময় লোপ পাওয়া যায় অথবা কইমা যায়। কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা যাদের করে ছোট বাচ্চা আসতে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হইতে পারে যে কাকা বোঝে নাই, আসিফের বক্তব্যটা হয়তোবা সঠিক, সরল, চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল, কেমন একটা সরল পবিত্র ভাব আছে। তবে মাঝে মাঝে এমন কথা বলে রাজনৈতিক ভাবে ভেজালে পড়ে। কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে, একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের বাপার উপরে আর আসিফের উপরে। এই খবর আবার দিছে কে? জুলকারনাইন শায়ের, যে আল জাজিরার সাংবাদিক। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সটার একটা ছবি দিয়েছেন, যেটা আমরাও পাশে দিয়েছি, একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন। এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন। তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না। জানবো কেমনে ভাই? আমরা যারা আছি নর্মাল বাড়িতে, বাপ মার লোকের সপ্তাহে 2 দিন কথার টাইম নাই, আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয়, মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে, ফেসবুকে চলে সমালোচনা, এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা বলার সুযোগ পায় নাই। এই ফাঁকটা দিয়া ঘটনাটা ঘটে গেছে। এখন ঘটনা কি করছে? আসিফের বক্তব্য, স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে? তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন। দেখেন শিক্ষক, হাইরে কি দশা মুরব্বী পাইয়া, হ্যাঁ, জনৈক ঠিকাদার, ভালো হয়ে যাও, মাংস কমাই ফেলবে জনগণ। উপদেষ্টা আসিফের বাবারই জায়গা প্ররোচিত করছে, সাহস কয় শিশু মুরব্বীরা যে আসলে শিশুর মতন, আমার দাদি কইতো বুঝবা বয়স হইলে, এখন বুঝো না। মানে আমার দাদা বলে সকালে খাইলে বিকালে জিগাইলে কইতো আমার কি খানা দিছে তাই, মানে ফুতের বউদের লিয়া কইতো, এরকম আর কি। তো উনিও রিটায়ার্ড করছে, সম্ভবত ওইরকম বোঝে নাই, কেউ এসে তাল তুল দিছে, এই কাকায় তালে পড়ে গেছে। আসিফের সরল স্বীকারোক্তি কয়, শোনেন আমার আব্বা বোঝে নাই বিষয়টা, তো উনারে ব্যবহার কইরা প্ররোচিত কইরা আমার বাবারে দিয়ে একটা ঠিকাদারি লাইসেন্স করাই লাইছে একজন ঠিকাদার। তবে এই লাইসেন্স ব্যবহার কইরা কোনো ধরনের কাজ করা হয়নি, হালাল, এখন এটা দিয়ে কোনো কাজ করা হয়নি। তবে হ্যাটার্সরা বলে, এই হ্যাটার্সদের জ্বালাই দেশে কিছু বলা যায় না, কয় মানুষে কি বলে, মানুষে কি বলবে, এত কথা চিন্তা টাইম আছে,
কিন্তু মানুষের বিভিন্ন কথা কয় ছেলে এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, তো এবার আব্বা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করতো, যে কোনো জায়গাতে আবার আদ দিলে তো কাজ আইয়া লাগবো। আবার কেউ এই কারণে বলে ডক্টর ইউনূস সাহেবের 2026 ইলেকশন পর্যন্ত রাখাইতে চায়, আবার রাজনীতি করবো, তারা সরকারে থাকে, এই সরকারের চেয়ার টেয়ার ব্যবহার কইরা এরকম হালাল ওয়েতে পয়সা টুসা কামাই লাগবে। পরে এটা তো আমাদের জ্ঞাত বহির্ভূত, জ্ঞায় বহির্ভূত আয় না, এটা জ্ঞায় অন্তর্ভুক্ত আয়। মানুষের দেখেন কি চিন্তা, নোংরা। কাকার দেখতে মনে হয় এরকম মানুষের ফান্দ ফোড়া উনি লাইসেন্সটা করছে। হ্যাটার্সটা এই ধরনের কথা বলে যে 2026 পর্যন্ত তারা নির্বাচন চায়, আরো লম্বা করতো কেন? বাপ চাচা খালু মামা এরকম পরিচিত আত্মীয় স্বজন সবাই নাম এরকম এরকম সেরকম কইরা টেহা পয়সা বানাই লেবো করা। আবার আসিফ লইয়া কিন্তু ইলিয়াস ভাই এ আরেক লোক খালি মাঝে মাঝে প্যাস লাগায়, কি একটা স্ট্যাটাস দিয়া বই রয়েছে ঠাস কইরা, কোথায় নিয়োগ টিয়োগ হয়েছে, শত শত কোটি টাকা বলে খাই লাইছে, এটা কোনো কথা? এরপর আসিফে আবার মনে একটু ভয় পাইছে, হাসনাত্রে দিয়া ইলিয়াস ভাইরে ফোন দিছে, তুমি একটু দেখো না ওনার সাথে কথা বললা। তো ইলিয়াস ভাই তো আরেক ডাহাই মানু, আটকা সেতলে মাথারা গরম হলে চান্দিরা কয় মাথারা গরম হলে সব কইয়া দেবো। পরে লাই ভাইয়া কয়ালা আমরা হাসনাত্রী দিয়ে ফোন দেওয়াইছে, আমি এগুলা করে লাভ নাই, তুমি প্রথম আলোর ইয়া ছাড়ো। এখন কারা এই প্রেস গুলা লাগায়? জাতির মধ্যে বিভাজন করতে চায়। যাই হোক, মুরব্বী মানুষ বলছে না, অন্যের প্ররোচনা হয়তো লাইসেন্সটা ক্যান্সেল করে নেবো। আবার অনেকে ক্যান্সেল করবো, কিন্তু কনসেশন থাকুক, পরবর্তী সময় যদি ছোটখাটো কাজ করলো, খারাপ কি? ঠিকাদারি তো হালাল ব্যবসা, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। নিরাপদ খাদ্যের পরিচালক মাহবুবুর কবির মিলন ভাইকে আপনারা সবাই চেনেন। উনি সমন্বয়কদের দুর্নীতি তুলে ধরেছেন ওনার ফেসবুক পোস্টে। রেলে ব্যাপক দুর্নীতি করেছে দুজন সমন্বয়ক আর একজন ছাত্র প্রতিনিধি। এটা লিখার পর থেকে ওনাকে যার পর নাই হয়রানি করা হচ্ছে এবং উনি বাধ্য হয়ে লিখেছেন যে তাদেরকে ব্লক করতে বাধ্য হচ্ছেন। এখানে ওনার ফেসবুকে লিখেছেন। উনি একের পর এক প্রমাণ তুলে ধরেছেন, তারপরে ওনাকে হয়রানি করা হচ্ছে। আপনারা একটু চলেন যে উনি কি ধরনের দুর্নীতির কথা তুলে ধরেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিরুদ্ধে, আমরা একটু দেখি। উনি একটা ফেসবুক পোস্ট করেছেন, নিচে স্ক্রিনশট খেয়াল করেন, একটা স্ক্রিনশট দিয়েছেন উনি, এই যে স্ক্রিনশট, যেখানে 3 জন ছাত্র প্রতিনিধি বা সমন্বয়কের নাম রয়েছে যারা রেলের টিকিট জালিয়াতি, দুর্নীতি, বিভিন্ন নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত আছে মর্মে কিছু তথ্য প্রমাণ দিয়েছেন। এটা দেওয়ার পর থেকে ওনাকে হয়রানি উনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। তো চলেন আমরা দেখি আসলে উনি কি তুলে ধরেছেন এখানে। নিচে স্ক্রিনশট খেয়াল করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয় সক্রিয় কর্মীকে রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আগে হেসে উঠবেন না, লিখেছে তাদেরকে দায়িত্ব দিয়েছে রেল উপদেষ্টা মহোদয়। এই 3 জনের সাথে আরেকজন আছে, সে হচ্ছে রাজুক কলেজের ছাত্র নজিব আহমেদ। এদেরকে আবার রেলের লোকোমোটিভ বা ইঞ্জিনের সক্ষমতা, ডিজাইন, ত্রুটি ও উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। বলছে হাসবেন না প্লিজ। কেন বলছে হাসবেন না? যে এই ছাত্র সমন্বয়কদের রেলের লোকোমোটিভ, ইঞ্জিনের সক্ষমতা, ডিজাইন, ত্রুটি, উন্নয়ন এসব করতে দেওয়া একটা হাসিরই বিষয়। এদের বিশেষ করে 3 জনের কুকীর্তি পরে বলছি, একটু ধৈর্য ধরে পড়তে থাকেন। এটা মাহবুব কবির মিলন ভাই পড়েছেন। রেল ভবনে এদের অবাধ বিচরণ, অবাধ বাণিজ্য, সারা দেশে কর্মচারী কর্মকর্তাদের কাছে এরা ত্রাস হিসেবে আছে। মানে এদেরকে সবাই ভয় পায়, 3 জনকে দেখলেই সবাই আতঙ্কিত হয়। মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে। ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করেছি তদন্ত করে প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার জন্য। এবার আসি আসল কথায়। এদেরকে 2 মাসের জন্য ফ্রি পাসের ব্যবস্থা করে দিয়েছিল মন্ত্রণালয় উপদেষ্টার নির্দেশে। রেলের সেই তথাকথিত লাভজনক এবং কল্যাণকর উদ্দেশ্য নিয়ে এরা সারা দেশে যখন খুশি যতবার এসি, বার্থ এবং স্নিগ্ধায় ভ্রমণ করতে পারে। হাসবেন না প্লিজ, উনি লিখেছেন। মাহবুব কবির মিলন ভাই এই লেখার পর থেকে হয়রানি শিকার হচ্ছেন। এরা 2 মাসের ফ্রি পাসের অনুমতি দেওয়া হলেও গত বছর নভেম্বর থেকে ডিসেম্বর এই এপ্রিল মাস পর্যন্ত প্রায় 2 লাখ টাকা অর্থমূল্যের ভ্রমণ করেছে এসি, বার্থ এবং স্নিগ্ধায়। এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে দেখা গেছে এরা সবাই একই দিনে একই নামের একাধিক ডেস্টিনেশনের গন্তব্যে ভ্রমণ করেছে। বিষয়টা এরকম যে যেই সমন্বয়কটা টিকিট জালিয়াতি করেছে সে একই দিনে চট্টগ্রামে ভ্রমণ করেছে, একই দিনে রাজশাহীতে ভ্রমণ করেছে, একই ব্যক্তি, বুঝছেন? তো সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে এরা সবাই একই দিনে একই নামের একাধিক ডেস্টিনেশনে বা গন্তব্যে ভ্রমণ করেছে। যেমন একই তারিখে একই নামে ঢাকা কক্সবাজার, আবার ওই তারিখেই রাজশাহী থেকে ঢাকা। এদের পেতাত্তা ছাড়া একই দিনে একই সময়ে 2 দিনে ভ্রমণ করা তো মানে সম্ভব না, মানে ভূত তো লাগবে, সম্ভব না। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে টিকিট কালোবাজারি করেছে এরা, অবশ্যই রেলের লাভ এবং কল্যাণের জন্য করেছে। নজিব নামের যে রাজু কলেজের আছে সে তুলনামূলক কম করেছে। এরা টিকিট কালোবাজারি, উনি বিস্মিত হয়েছেন।
এতদিন লেগেছিল যে তথ্যগুলো পাওয়ার জন্য। এরা জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনে দোকান বরাদ্দ চেয়েছে, জুলাই ফাউন্ডেশনের নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলের কাছে আবেদন করেছে। সম্প্রতি রেলের বদলি বাণিজ্যের একটি অডিও ফাঁস হয়েছে লিঙ্ক কমেন্টে। বা জুলাই ফাউন্ডেশনে তাদের কাছে প্রশ্ন, এমন দায়িত্ব দেওয়া হয়েছে নাকি এদেরকে? এবার রেল উপদেষ্টা, রেল, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কাছে প্রশ্ন, এরা রেল ভবন এবং সারা দেশে রেলের লোকজন কাছে কি করেছে, কি করে বেড়াচ্ছে, সেই খবর কি আপনাদের কাছে আছে? গোয়েন্দা রিপোর্ট কি সংগ্রহ করেছেন? 2 লাখ টাকা অর্থমূল্যের ফ্রি পাস বা টিকিট দিয়ে এরা রেলের কি উপকার করেছে, কি কল্যাণ করেছে তা জনগণের সামনে প্রকাশ করেন। ফেসবুক থেকে নকল করা তথ্য দিয়ে তাদের প্রস্তাবনা ছাড়া হয়েছে। 2 মাসের জন্য হলেও, মানে ফেসবুকে সাধারণত রেলের উন্নয়নের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দেয়। এরা 2 উপদেষ্টা সেই পরামর্শ নকল কইরা তাদের প্রস্তাবনা হিসেবে রেলের কাছে জমা দিয়েছে। আচ্ছা, 2 মাসের জন্য হলেও 4-5 মাস যাবত একই দিনে একই নামে বিভিন্ন গন্তব্যে টিকিট দেওয়া এবং নেওয়ার জন্য রেল এবং এদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, এদের টিকিট কালোবাজারির কি হবে জানতে চেয়েছেন মাহবুব কবির মিলন ভাই। রেলের ইতিহাসে রেলের লোকজন ছাড়া বাইরের কারো নামে ফ্রি পাস করার ইস্যু কোনো রেকর্ড বা নিয়ম নাই। এই নিয়ম না থাকা সত্ত্বেও তাদের নামে কেন ইস্যু করা হলো, এই ক্ষমতা কি উপদেষ্টা বা রেল মন্ত্রণালয়ের আছে? এই 2 লাখ টাকা ক্ষতিপূরণ সরকারকে কে দেবে, উপদেষ্টা, সচিব নাকি ডিজি? অডিট আপত্তি কোন 2 নম্বরই পদ্ধতিতে মেটানো হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে ফ্রি পাস দিয়ে টিকিট কালোবাজারি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এনসিপি? জুলাই ফাউন্ডেশনের নামে এত বড় স্টেশনে দোকান বরাদ্দ, স্পেস বরাদ্দ, প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা? না থাকলে জুলাই ফাউন্ডেশন কি ব্যবস্থা নেবে তাদের কাছে আমার চিঠি দেওয়া হয়েছে। মাহবুব কবির মিলন ভাই একজন নিরাপদ খাদ্যের একজন পরিচালক ছিল, উনি অনেক সৎ মানুষ ছিল। আমরা দাবি করেছিলাম যে ওনাকে একজন উপদেষ্টা করা হোক। উনি রেলওয়েতে যখন আসলেন তখন রেলওয়েকে ঢেলে সাজানোর যে কাজটি, সেই কাজটি উনি করেছিলেন এবং ওনাকে সম্ভবত ওএসডিও করেছিল শেখ হাসিনার সরকার শাস্তি হিসেবে, যে ওনাকে আপনার হলো এই একটা অস্থিরতা তৈরি করেছিলেন রেলের দুর্নীতির কারণে। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নে এবং যুক্তরাজ্যের লেবার পার্টি এবং সাবেক মিনিস্টার, সিটি মিনিস্টার এমন 2টি ভিডিও রয়েছে যাতে তিনি পরস্পরের বক্তব্য দিয়েছেন। এক ভিডিওতে দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং বাকি ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নন। Very careful what you're saying. I'm saying with one phone call you can make a difference. I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে একথা বলতে শোনা যায়। তবে টিউলিপ সিদ্দিক সহ শেখ হাসিনা পরিবারের 10 জনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন। উনার বিষয়ে উনি বলছিলেন যে আমি বাংলাদেশি রাজনীতিবিদ নই, I'm not বাংলাদেশি। উনি বলছিলেন I am not বাংলাদেশি। উনি বলছিলেন আই এম এ ব্রিটিশ সিটিজেন এবং আই এম এ ব্রিটিশ এমপি। সো বলছিলেন উনাকে থ্রেট দিয়ে বলছিলেন সেই জার্নালিস্টকে চ্যানেল 4 আই ক্যান রিমেম্বার দ্যাট, রিকল দ্যাট, যে বি কেয়ারফুল হোয়াট ইউ টকিং অ্যাবাউট। আমি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, আই এম এ ব্রিটিশ সিটিজেন, আই এম নট বাংলাদেশি উনি বলছিলেন। এবং আপনি দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় এই খবরটাই আসছে যে সেটা কি, সেটা হলো যে উনি শুধু বাংলাদেশি না, আমার বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার্ড। I don't have any Bangladesh passport right now. আমি একজন খাঁটি বাংলাদেশি, born in Bangladesh, raised in Bangladesh, right? You know, I left Bangladesh, I mean, as an adult, right? আমার বাংলাদেশি পাসপোর্ট নাই, expired. কিন্তু উনার শুধু বাংলাদেশি পাসপোর্ট নয়, এভরিথিং আপ টু ডেট, এবং উনার ডিজিটাল পাসপোর্ট, এনআইডি কার্ড আমার নেই, আমার এনআইডি কার্ড নেই, ladies and gentlemen, but she has. Yet she denied as being a Bangladeshi citizen. As a Bangladeshi citizen, she said, "I'm not a Bangladeshi citizen. I'm a British citizen. I understand. I'm an American citizen right now. I have an American passport. That's fine. But Bangladeshi, আমার সম্পদ সবকিছু এখন আমার বাংলাদেশ। I need Bangladeshi passport." কিন্তু দেখেন উনার সবকিছু থাকার পরেও উনি বলছেন যে আমি যদি এখন বাংলাদেশি পাসপোর্ট প্রডিউস করতে না পারি, I have to have a visa to go to Bangladesh. Obviously, I manage no visa required now. আমি আপনাকে বলি, আমি নো ভিসা রিকোয়ার্ড লাগাইছি কয়েকদিন আগে বাংলাদেশের আপনার কনসুলেট থেকে। যদি তাদের সাথে এখন চলাফেরা হয়, তাদের এখানে যাই, তারা দাওয়াত দেন। আমি আওয়ামী লীগের সময় আমি আমার আমেরিকান পাসপোর্টটা দেই নাই, কেন জানেন? দেই নাই, আমি চাইনি তারা আমার পাসপোর্ট নাম্বারটা পাক, এই জন্যই দিই নাই। আমি আপনাদেরকে বলার। সো
আপনি দেখেন উনি তারপরে উনি বলছেন টিউলিপ সিদ্দিকী রয়েছে বাংলাদেশি এনআইডি পাসপোর্ট প্রত্যেকটা জায়গাতে আসে, অথচ এই ভদ্র মহিলা বলছিলেন I am not a Bangladeshi citizen. I'm a British citizen. I understand. Mittachar on the media. She said she lied to the media. She could say I'm a dual citizen, but I'm focusing on British politics and I'm involved in or engaged in British politics, Rajniti, whatever. I'm a British member of parliament, so you should understand that my focus is on British media, British politics, and British society, not about Bangladesh. She denied that being a Bangladeshi citizen. Think about it. It was a lie, pure lie. I am urging Tulip Siddiqui, with due respect, please apologize to the nation because of your lying. You lied to the media and the Bangladeshi people because they asked that important question. They said, I'm not a Bangladeshi citizen. You could say, I'm a British member of parliament, guys. You don't ask me any question about Bangladesh now because I'm focusing on British. Because as you know that I may have a dual citizenship. She said, I'm not a Bangladeshi citizen. And in fact, she is a Bangladeshi citizen, ladies and gentlemen. Completely pure lie. You know? She embraced before media. Think about that, right? So, this is Tulip Siddiqui. She could be a fantastic politician in the British because তার ডাইনাস্টির যে গুণ যেটা বের হচ্ছে এর কারণে তার ক্যারিয়ারটাও মোটামুটি খালাস করে ফেলছেন। এখন যে বাংলাদেশের অ্যান্টি কারাপশন ব্যুরো তারা যে তথ্যগুলা নিয়ে গাটাগাটি এবং পার্সু করতেছে, which is most likely it is true because otherwise তারা জানে she's a British member of parliament, they wouldn't do anything that could anger British politician and British government because it's one kind of harassment. And, you know, so therefore I strongly believe that she has a problem. And in fact, she should. Because it is unthinkable that she's not involved in anything else, whether there was a big deal with Russia. Think about that. So, yet, I warn Bangladeshi government that if you do not have a credible evidence against her, do not talk about that because it has a repercussion. And it could be. Right? So think about it. She lied. Lying is their genetic. It's a gene. It has a genetic problem. Lying. She lied before. And she's holding Bangladeshi passport. And not only that, she has an up-to-date NID card. I don't have anything. I don't have a Bangladeshi passport right now. I don't have NID. I have nothing. And she has everything. Yet she denied that she's a Bangladeshi citizen. Think about that. রাইট? এবং আপনি দেখেন আমি আপনাদেরকে পড়ে শোনাই একটু। আপনার দেশে আসলে অবশ্যই শ্রীমঙ্গল আসবেন, আপনার সাথে দেখা করব রহিম আহমেদের। যে আমি আসতেছি শ্রীমঙ্গল যাবো, আপনাদের টিপু সুলতান গ্র্যান্ড সুলতান টুলতান আরো কিছু জিনিস যেগুলো হয়েছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ইজ বিউটিফুল টু বি অনেস্ট, ইউ নো আই মিন। সো থিংক অ্যাবাউট দ্যাট। শি সেড সামাজিক কালের কণ্ঠ, অথবা এটাকে আমি অন্য কণ্ঠ দিয়েছিলাম, যদিও এটা বলা উচিত না এখন, তারপরে চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টি এবং সাবেক সিটি মিনিস্টার এমন দুটি ভিডিও রয়েছে যাতে তিনি পরস্পরের বক্তব্য দিয়েছেন। এক ভিডিওতে দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং বাকি ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নন। একটা আছেন, একসাথে বলছেন উনি আছেন, একসাথে বলছেন উনি বাংলাদেশি নন। টিউলিপ সিদ্দিকের করে আমি বাংলাদেশি নয় শীর্ষক মন্তব্যটি সাম্প্রতিক নয়, তবে এটি 2000 সালের ইয়াসিরিজ বেস্টার আহমেদ বিন কাসেম সম্পর্কে এটা চ্যানেল 4 এর সাংবাদিক উনি জিজ্ঞেস করেছিলেন। দ্যাট টাইম আই ওয়াচ দিস ভিডিও অন মেনি টাইমস। সো তথ্যপত্র সরকারি নথি বলছে তিনি বাংলাদেশের নাগরিক, তার নামে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এমনকি কর শনাক্তকরণ নাম্বার টিআইএন রয়েছে। টিউলিপ সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিয়েছে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল, কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে।
কিন্তু এই সুসংবাদটাকেই বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনুস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনুস, এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে, এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে। আসলে দর্শক বন্ধুরা মেন ঘটনাটা কি? অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে 725 জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার। আচ্ছা, এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে, এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে? আসল ঘটনাটা কি আপনারা জানেন? আসল ঘটনা হচ্ছে ভাই, আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার 700-র অধিক, এটা আনুমানিক আপনার 1125 জন হতে পারে। হ্যাঁ, কেমন এটা আপনার দীর্ঘ হতে পারে। তো এই যে মনে করেন ধরেন এক্সাম্পল 725 জনই ধরেন, তো এই 725 জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে, এটা কি অন্তর্বর্তীকালের সরকার ঘটাইছে? না ভাই, এটা ঘটাইছে আওয়ামী লীগ। তাও কবে? 2023 সালে। তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। কেমন কাতারের সরকার বলছে 2025 সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য। কেমন এটার আপনার মেয়াদ হবে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর পর্যন্ত। আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ হাসিনা 2.5 থেকে 3 লক্ষ টাকা। আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে। দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রাচুলেশন প্রধান ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ। ভাই বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। কেমন? আর আমাদের গণমাধ্যমগুলোও মানে কি লেভেলের বাটপাড়ে ভাই, আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে 2023 সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিকভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, কেমন পেপার সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে। একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে, তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে, সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার। শুধু ডক্টর ইউনুস কি করছে, যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল, তাই না? তখন ডক্টর ইউনুস কাতার যায়। কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার মানে কি বলে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয়, কারণ যেহেতু বাংলাদেশে বর্তমানে কোনো গণতান্ত্রিক সরকার নাই, তো শেখ হাসিনা তো এটা কইরা গেছে। আর ওই করার মোতাবেক আপনার কাতার সরকার ওই ধরনের একটা কাজের যে তারা যে বাংলাদেশ থেকে 725 জন সৈনিক নিব, তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে। এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার না দেয় বা যদি কাতার সরকার যদি না দেয়, তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে। কারণ এটা তো আপনার কোনো শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে 700 মানুষ নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সেনাবাহিনীর ডিপার্টমেন্ট। বুঝতে হবে এই দেশ থেকে আনতে হলে ম্যাক্সিমাম আপনাকে 3 থেকে 4 বছর আগেই সেই দেশের সরকারের সাথে চুক্তিমুক্ত হতে হবে। আপনাকে লাইসেন্স নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। এমন দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিষয়টি স্বীকার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামী। 23 এপ্রিল নিজের ভেরিফাইড আইডিতে লাইসেন্সের ছবি যুক্ত করে এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এবছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লায় লাইসেন্সটি ইস্যু করা হয়। জুলকারনাইন সায়ের জানান, এ বিষয়ে জানতে তিনি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্বামী জানান, নামে স্থানীয় জৈনিক ঠিকাদার
তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। তবে এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি বলে জানান তিনি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে বাবার এমন ভুলের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ এবং উক্ত লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। জানা গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ। তীব্র সেই আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন। দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার। আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার পর শিক্ষক বাবার হঠাৎই এমন ঠিকাদার লাইসেন্স পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। প্রিয় দর্শক, বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।